সুপ্রিম কোর্ট দেখছে যে এখানে যে বেলের কন্ডিশনটা লাগানো হয়েছে এটা তো বেলের কন্ডিশনের মধ্যে পড়েই না। নমস্কার বন্ধুরা, আমি সবসময় আপনাদেরকে আইন সম্পর্কে বলে থাকি। হ্যাঁ, সেগুলো অনেক আইনই আছে যেগুলো ম্যাট কেসের সঙ্গে জড়িত, মানে বিবাহের সঙ্গে জড়িত, বিবাহের রেজিস্ট্রেশনের সঙ্গে জড়িত। এছাড়া আমি লোনের কেসও আমি আলোচনা করি। আমি দুরকম কেসে মেনলি দেখি, ম্যাট্রিমোনিয়াল কেস এবং লোনের কেস আমি দুরকম কেসে দেখি। এছাড়া আরও অন্য কেসও দেখি। কিন্তু ঘটনাটা হচ্ছে যে আমি আপনাদেরকে সবসময় আইনটাকে খুব সোজাভাবে আপনাদের কাছে নিয়ে আসি। সুতরাং আজকে যে ভিডিওটা আমি বানাতে চলেছি এটা টোটালি হচ্ছে বেলের ওপরে, বেল এবং অ্যান্টিসিপেটরি বেল। বেল ব্যাপারটা আপনারা অনেকেই জানেন। এবারে ব্যাপারটা হচ্ছে যে অ্যাকিউজড পার্সন কাকে বলা হয় সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, কারণ এই ভিডিওতে এই কথাটা আমি বারবারই উল্লেখ করব। অ্যাকিউজড পার্সন হচ্ছে সেই ব্যক্তি যে দোষী যে কোনো অন্যায় করেছে বা তাকে ফলস অ্যালিগেশন লাগিয়ে তিনি কোনো অন্যায় করেছেন সেটা অভিযোগ করা হয়েছে। এবার যে অ্যাকিউজড পার্সন, যে অপরাধী, সে অ্যাকচুয়াল অপরাধী না অপরাধী নয় সেটা কোর্টে যখন ট্রায়াল চলবে, এভিডেন্স হবে, ট্রায়াল চলবে, তখন কিন্তু মাননীয় বিচারক মহাশয় তিনি সিদ্ধান্ত নেবেন তাকে অ্যাকচুয়ালি কি করা হবে। কিন্তু ঘটনাটা হচ্ছে যে যখনই কাউকে অ্যারেস্ট করা হয়, ধরুন আগে যেটা 498A ছিল এখন সেটা BNS 85, 86 এই দুটো ধারা 498A বদলে এসছে। এবং এখানে যাকে ধরুন কেস দেওয়া হবে, যাকে অ্যাকিউজড বলা হবে, যে অন্যায় করেছে, তাকে যদি অ্যারেস্ট করা হয়, অ্যারেস্ট করে তাকে যদি জেলে পাঠানো হয়, তো ডেফিনেটলি সে ব্যক্তির প্রথম কাজ হচ্ছে বেল অ্যাপ্লাই করা। এবারে ধরুন পুলিশ এখনো অ্যারেস্ট করেনি, কিন্তু সেই ব্যক্তি এবং ব্যক্তির পরিবারের ওপরে যদি কেস দেওয়া হয় তখন তারা বুঝতে পারছে যে তাদের অ্যারেস্ট করা হবে। সেক্ষেত্রে তারা অ্যান্টিসিপেটরি বেল নিতে পারে, কোর্টের কাছে অ্যাপিল করতে পারে। এবং কোর্টের কিন্তু নিজস্ব ক্ষমতা আছে। লোয়ার কোর্ট বলুন, হায়ার কোর্ট বলুন, সুপ্রিম কোর্ট বলুন, সব কোর্টেরই কিন্তু বেল দেওয়ার অধিকার ডেফিনেটলি আছে। এবং বেল আপনাকে দেবে কিনা সেটা কিন্তু কোর্ট বিচার করবে। কিন্তু ঘটনাটা হচ্ছে বেল দেওয়ার সময় কোর্ট কিছু নিয়ম কানুন, কোনো রকম কন্ডিশন আপনার ওপর কিন্তু ডেফিনেটলি লাগিয়ে দেবে। এবং এটা ম্যান্ডেটরিও, মানে এটা কোর্টের করতেই হয়। কিছুটা কন্ডিশন কিন্তু আপনার উপরে বেলের সময় ডেফিনেটলি কিন্তু আপনার উপরে যিনি মহামান্য আদালত আছেন তিনি লাগিয়ে দেবেন। কিন্তু সেই যে কন্ডিশনগুলো আপনার উপরে লাগানো হবে সেটা যেন রিজনেবল হয়, ভ্যালিড হয়, এবং যে অ্যাকিউজড পার্সন আছে তার কাছে যেন কোনো হেডেক না হয়, বা তার কাছে বিশাল যেন কোনো তার একটা বিশাল মানসিক চাপ পড়বে সেরকম যেন না হয়। রিজনেবল এবং ভ্যালিড যে কন্ডিশন সেগুলোই কিন্তু লোয়ার কোর্ট, হায়ার কোর্ট, সুপ্রিম কোর্ট এরকম করে থাকে। দেখুন, সুপ্রিম কোর্ট যখন ব্যাপারগুলো নিয়ে ডিলিং করে তো ডেফিনেটলি আমরা মোটামুটি সবসময় একটা ভালো কোনো কিছু ডিসিশন সুপ্রিম কোর্ট নিক, এটা কিন্তু আমি ডেফিনেটলি চাই এবং আমরা সবাই চাই, এবং সুপ্রিম কোর্ট করেও তাই। আজকে যে কেসটা নিয়ে আলোচনা করব এটা 2024-এর একটা সুপ্রিম কোর্টের গাইডলাইন অবশ্যই বলতে পারেন, যেটা আমি জাজমেন্ট পড়ে জেনেছি। জাজমেন্টটা আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি, যেখানে বেলের ব্যাপারে কি ঘটনা ঘটেছে এবং বেল কিভাবে দেয়া হয়েছে এবং সেটা হাইকোর্ট কিভাবে দিয়েছে সেই সম্পর্কে আমি আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করছি। এবং বেল ব্যাপারটা নিশ্চয়ই আমি আপনাকে বোঝাতে পেরেছি যে আপনার যদি অ্যারেস্ট হয়ে জেলে চলে যান তাহলে তো আপনাকে বেল করানোর জন্য ডেফিনেটলি আপনার অ্যাডভোকেট চেষ্টা করবে।
বা আপনার যদি আশঙ্কা থাকে তখন অ্যান্টিসিপেটরি বেলও আপনার অ্যাডভোকেট করাতে পারে। এবারে এখানে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা আমি আপনাদেরকে বলছি। এটা হচ্ছে, দেখুন, প্রত্যেকটা কোর্ট, মেনলি হাইকোর্টের জুরিসডিকশন থাকে। জুরিসডিকশন ডেফিনেটলি প্রত্যেকটা কোর্টেরও থাকে, লোয়ার কোর্টেরও থাকে এবং হাইকোর্টেরও থাকে। আর সুপ্রিম কোর্ট মোটামুটি পুরো দেশের ওপরেই তিনি বলবৎ করতে পারেন তার যে কোনো জাজমেন্ট, এবং তার যদি কোনো রকম ভালো জাজমেন্ট থাকে, ল্যান্ডমার্ক জাজমেন্ট থাকে, সেটা কিন্তু দেশের হাইকোর্ট এবং লোয়ার কোর্ট সবাইকে মেনে চলতে হবে। এরকমই সুপ্রিম কোর্টের জাজমেন্ট গাইডলাইন থাকে। এখানে যে অ্যাকিউজড পার্সন, সেই অ্যাকিউজড পার্সন যে কোর্টে মামলা চলছে সেটা হচ্ছে হাইকোর্টে মামলা চলছিল। হাইকোর্টে যখন মামলা চলেছে, হাইকোর্ট এই যে অ্যাকিউজড পার্সন একে বেল দিয়ে দেয়, কিন্তু বেলের সঙ্গে এমন তাকে শর্ত করে দেয়, তিনি যে হাইকোর্টের আন্ডারে, জুরিসডিকশনের আন্ডারে অ্যাপিয়ারেন্স হতে এসছে, তাকে বেল দেওয়া হয়েছে, কিন্তু বেল দেওয়ার সময় হাইকোর্ট তাকে দুটো কন্ডিশন করে দেয়। দুটো কন্ডিশন হচ্ছে, তিনি যে জুরিসডিকশনে এসছে, যে হাইকোর্টের জুরিসডিকশনে এসছে, তিনি কিন্তু সেই জায়গার বাসিন্দা নন, তিনি থাকেন অন্য জায়গায়। কিন্তু হাইকোর্ট তাকে বলে যে হাইকোর্টের কেস, সেই হাইকোর্ট তাকে বলে যে এই জুরিসডিকশনের মধ্যেই আপনাকে এখন থাকতে হবে, আপনি এখানে কোনো বাড়ি কিনুন বা ভাড়া নিন, আপনাকে এখানেই থাকতে হবে, এই জুরিসডিকশনের মধ্যে থাকতে হবে। এবং আরেকটা কন্ডিশন করা হয় যে যতদিন না ট্রায়াল শেষ হচ্ছে আপনি এই হাইকোর্টের জুরিসডিকশন থেকে বেরোতে পারবেন না। তাহলে প্রথম কন্ডিশন হলো, যে জুরিসডিকশন হাইকোর্টের আছে সেই ব্যক্তি হাইকোর্টের জুরিসডিকশনের বাইরের লোক, অন্য হাইকোর্টের জুরিসডিকশনে তিনি পড়েন, কিন্তু এই হাইকোর্ট কি করলো, এই হাইকোর্ট ওই জুরিসডিকশনের মধ্যেই লোকটাকে বাড়ি ভাড়া নিতে হবে কিংবা কিনতে হবে। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হচ্ছে যে ওই হাইকোর্টের যে জুরিসডিকশন আছে সেখান থেকে তিনি বেরোতেও পারবেন না। সুতরাং এই দুটো যখন কন্ডিশন বেলেতে করে দেয়, সেই ব্যক্তি যিনি অ্যাকিউজড, তিনি হাইকোর্টের যে ডিসিশনটা, যে অর্ডারটা, সেটা তিনি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেন। সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করার পরে সুপ্রিম কোর্ট যখন ব্যাপারটাকে দেখলো, সুপ্রিম কোর্ট দেখছে যে এখানে যে বেলের কন্ডিশনটা লাগানো হয়েছে, এটা তো বেলের কন্ডিশনের মধ্যে পড়েই না। এখানে তো বেলের কন্ডিশনের মধ্যে পড়েই না, কারণ সুপ্রিম কোর্টের অনেক জাজমেন্ট, বেলের উপর অনেক জাজমেন্ট আছে, যে বেল যখন দেবে কোর্ট, লোয়ার কোর্ট বা হাইকোর্ট, যে বেলের কিরকম কন্ডিশন রাখতে পারে। তো ব্যাপারটা হচ্ছে যে এখানে সুপ্রিম কোর্ট দেখে এখানে পুরোপুরি ভুল ডিসিশন হাইকোর্ট নিয়েছে, এবং তাকে যে কন্ডিশনগুলো লাগানো হয়েছে সেটা পুরোপুরি ইনভ্যালিড অ্যান্ড আনরিয়ালিস্টিক। এবং যিনি অ্যাকিউজড পার্সন, তার উপরে একটা বার্ডেন চাপানো হয়েছে, তার একটা ফাইন্যান্সিয়াল চাপও তাকে দেওয়া হয়েছে, কারণ তাকে সেই জুরিসডিকশনের মধ্যেই বাড়ি ভাড়া বা বাড়ি কিনতে হবে বা বাড়ি ভাড়া নিতে হবে। ডেফিনেটলি বাড়ি ভাড়াই নেবে, বাড়িতে চট করে কেউ কেনে না। তো এই হচ্ছে প্র্যাকটিক্যাল ফ্যাক্ট। সুতরাং সুপ্রিম কোর্ট বলে যে এখানে হাইকোর্ট টোটালি ভুল করেছে, এবং হাইকোর্টের এই যে অর্ডারটা সুপ্রিম কোর্ট কিন্তু পুরোপুরি স্যাটিসফাইড করে দেয়। এখানে সুপ্রিম কোর্ট আরও বলে যে এখানে যে অ্যাকিউজড পার্সন, তার ফান্ডামেন্টাল রাইটসটাকে ভায়োলেট করা হচ্ছে। ফান্ডামেন্টাল রাইটসটাকে ভায়োলেট করা হচ্ছে, তার মানে ফান্ডামেন্টাল রাইট সবারই আছে, আপনারও আছে, আমারও আছে, সবারই আছে। সুতরাং ফান্ডামেন্টাল রাইটটা ভায়োলেট করা হচ্ছে, সেটা মানা হচ্ছে না। কারণ এই যে অ্যাকিউজড পার্সন আছে, এই অ্যাকিউজড পার্সনের উপরে ফ্রিডম অফ মুভমেন্ট মানে হচ্ছে যে আপনি দেশের সব জায়গাতেই ফ্রিলি আপনি যেতে পারেন। সুতরাং এখানে ফ্রিডম অফ মুভমেন্ট করা হয়েছে। এখানে হাইকোর্ট যেটা করেছিল তার একটা যুক্তি আছে, সেটা হচ্ছে যে যতদিন ট্রায়াল চলবে, যতদিন কেস চলবে, যতদিন ট্রায়াল চলবে, তার লোকেশনটা স্যাটিসফাইড করার জন্য কিন্তু হাইকোর্ট এটা করেছিল। কিন্তু এরকমভাবে কিন্তু হাইকোর্ট করতে পারে না, সুপ্রিম কোর্ট, অ্যাজ পার সুপ্রিম কোর্ট যেটা বলেছে সেটাই আমি আপনাদেরকে বলছি। আর আপনার উপরে যদি বেল করা হয়, বেলের সময় কিছু বন্ড দিতে হয়, ডেফিনেটলি দিতে হয়, কিংবা আপনাকে এরকম কিছু বলা হলো যে খুব বড় একটা বন্ডের অ্যামাউন্ট দেওয়া হলো। সুতরাং এরকম যদি আপনার উপরে আনরিজনেবল, আননেসেসারি এবং বার্ডেনসাম যদি আপনার উপরে কোনো রকম বেলের সময় কন্ডিশন করে দেয়, তো ডেফিনেটলি কিন্তু আপনি এই জাজমেন্টের সুবিধাটা অবশ্যই নিতে পারেন। ডেফিনেটলি আপনার বেলের সময় এই জাজমেন্টটা অবশ্যই কাজে লাগবে। যদি আপনার কেসেতে এরকম ঘটে,
আর যদি জাজমেন্ট নেন ডেফিনেটলি নিজের লিগাল ডিসকাশন নাম্বার আছে, আপনি কন্ট্যাক্ট করবেন, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। আর জাজমেন্ট নেওয়ার কন্ডিশনটা আপনারা ডেফিনেটলি কমিউনিটি ট্যাবেতে দেখে নেবেন। আর এই জাজমেন্টটা আমি আপনাদের টোটালি ডিসকাস করে দিলাম, এবং এটা টোটালি হাইকোর্টের ব্যাপার এবং সুপ্রিম কোর্টের ব্যাপার, এবং সুপ্রিম কোর্ট কিন্তু ভালোভাবে একটা গাইডলাইন দিয়ে দিয়েছে যে এরকম কোনো কন্ডিশন কিন্তু অ্যাকিউজ যে থাকবে তার উপরে লাগানো যাবে না, তার কিন্তু যে ফান্ডামেন্টাল রাইটস আছে তার উপরে কোনো ভায়োলেট করা যাবে না, ডেফিনেটলি করা যাবে না। কারণ সে এখন অ্যাকিউজ, তার ট্রায়াল চলবে, সব কিছু চলবে, তারপরে সে অপরাধী কি অপরাধী নয় সেটা বিচার হবে, সেটা ট্রায়ালের পরে হবে। কিন্তু এখন সে বেলেতে থাকবে, এইভাবে সুপ্রিম কোর্ট একটা ডিসিশন দিয়ে দেয় এবং হাইকোর্টের অর্ডারটাকে পুরোপুরি স্যাটিসফাইড করে দেয়। তাহলে আশা করি এই জটিল ব্যাপারটা আমি আপনাদেরকে সুন্দরভাবে বোঝাতে পেরেছি। যদি বোঝাতে পারি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং সুপ্রিম কোর্টের এই যে রায়টা, এই রায় নিয়ে আপনার কি মন্তব্য সেটাও কিন্তু আপনারা ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন, এবং কমেন্টটা কিন্তু সবসময় বাংলা অক্ষরে বা টোটালি ইংলিশে লেখার চেষ্টা করবেন। আর আপনার যদি কোনো রকম আইনত প্রবলেম থাকে, কোনো রকম ম্যাট্রিমোনিয়াল প্রবলেম, কোনো রকম সাংসারিক পারিবারিক প্রবলেম, স্বামী স্ত্রীর প্রবলেম যদি থাকে, তো ডেফিনেটলি আপনারা নিচের নাম্বারে ফোন করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন, এবং অ্যাপয়েন্টমেন্ট বুক করলে ডেফিনেটলি আমি আপনার সঙ্গে কথা বলবো, আপনাকে অ্যাপয়েন্টমেন্টের টাইম দেবো। আর আমি কিন্তু মোটামুটি যখন অ্যাপয়েন্টমেন্ট থাকে, যখন কথা বলি, কথা বলার কিন্তু সেরকম কোনো সময় লিমিট থাকে না, মোটামুটি আধ ঘন্টা, 1 ঘন্টা, 1 ঘন্টা 15 মিনিট, 1.5 ঘন্টা কথা অনেক সময় অনেকের সঙ্গে হয়ে যায়। সুতরাং আপনারা টাইম নিয়ে চিন্তা করবেন না, আমি আপনাদের সবসময় সলিউশন দেওয়ার চেষ্টা করি, ডেফিনেটলি সলিউশন দেওয়ার চেষ্টা করি। আমি আইন নিয়ে সবসময় পড়াশোনা করি, ডেফিনেটলি আমি আপনাদেরকে এই যতটা পারবো রিলিফ দেওয়ার চেষ্টা করবো। তারপর তো আমাদের অ্যাডভোকেট গ্রুপ আছেই, আপনারা সব কিছুই আমার চ্যানেল সম্পর্কে জানেন। ডেফিনেটলি আপনাদের যদি কোনো রকম প্রবলেম থাকে, যদি কোনো লোনের প্রবলেম থাকে, মর্গেজ লোন থাক, কিংবা আপনাদের যদি কোনো রকম পার্সোনাল লোন, ক্রেডিট কার্ড, এরকম যদি কোনো ব্যাপার থাকে, তো ডেফিনেটলি আপনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। ডেফিনেটলি আমি যতটা পারবো আপনাকে হেল্প ডেফিনেটলি করব। এবং যখন আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন, আপনাকে কিন্তু একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য চার্জ দিতে হবে, সেই চার্জটাও কিন্তু কমিউনিটি ট্যাবেতে লেখা আছে, আপনারা সেটা দেখে নেবেন। তাহলে আজকে এই বলে এখানেই শেষ করলাম। ভিডিওটা একটু লং হয়ে গেল, কিছু মনে করবেন না, ইনফরমেশন দিতে গেলে একটু ভিডিও লং হয়। ওকে, আজ তাহলে যাই, পরের বারে আরেকটা ভিডিও নিয়ে আসবো, সেটাও ডেফিনেটলি বেলের ওপরেই হবে আশা করছি। আমি জিনিসটা নিয়ে রিসার্চ করে ডেফিনেটলি আপনাকে পরের ভিডিওতে আমি জানিয়ে দেবো। ওকে, আজ তাহলে আসি, নমস্কার, ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ।